বেলপাহাড়ি ঝাড়গ্রামের শালবনের মধ্যে দিয়ে সেই ভাইরাল রাস্তা ইউটিউবে তো অনেক আগের থেকেই দেখছিলাম। সেখানে বাইক নিয়ে ট্রিপ করার ইচ্ছা সেই তখন থেকেই। গিয়ে বুঝলাম বেলপাহাড়ির সেই রাস্তা তো কিছুই না, এর থেকে অনেক বেশি কিছুই আমাদের জন্য অপেক্ষা করেছিল। এই ভিডিওটাতে সেই সবকিছুই আপনাদের সাথে তুলে ধরলাম। সেখানে কোথায় থাকলাম, কি কি করলাম, বেলপাহাড়ি এত ভাইরালই বা কেন, সত্যি কি ঘোরার মতন খুব আদর্শ জায়গা, সবকিছুই খুঁটিনাটি আপনাদের সাথে তুলে ধরলাম। পুরোপুরি তথ্য জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখুন। নমস্কার, আমি শুভঙ্কর। আশা করি সবাই ভালো আছেন। বাইক নিয়ে লং ট্রিপের এটা আমার প্রথম ভিডিও। বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে সঠিক তথ্য দেওয়াই আমার মূল উদ্দেশ্য থাকবে, তার জন্য আমার পাশে থাকবেন। দিনটা ছিল 2রা মার্চ, অর্থাৎ দোলের আগের দিন। একদম ভোরবেলা ব্যাগ গুছিয়ে নিয়ে বাইকে বেঁধে নিয়ে আমি আর আমার ওয়াইফ বেরিয়ে পড়লাম। এই প্ল্যানটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছিল। প্রথমে ভেবেছিলাম আমরা বেলপাহাড়ি যাব, কিন্তু দোলের ছুটির জন্য বেলপাহাড়ি আরো অন্যান্য জায়গায় হোমস্টে বা হোটেল পাওয়া খুব চাপ হয়ে যাচ্ছিল। আর আমার পার্সোনাল ওপিনিয়নে মনে হচ্ছিল বেলপাহাড়ি একটু ওভার হাইপড জায়গা, তাই সেখান থেকে আরেকটু অফবিটে আমি থাকতে চাইছিলাম। সেই মতো আমরা ঠিক করি আমাদের গন্তব্য হবে কাকড়াঝোড়। এই জায়গাটাও অনেকের মুখে খুব শুনছিলাম। অনেক কষ্টে একটা হোমস্টে আমরা বুক করতে পেরেছি আগের দিন। প্ল্যান ছিল 12টা থেকে 1টার মধ্যে ওখানে এন্টার করে যাব। সেই অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম। ভোরবেলা রাস্তা ফাঁকাই থাকে, তাই একে একে দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি সব পার করে পৌঁছে গেলাম কোলাঘাট। তখন বাজে সকাল 7টা 10। আমরা আগে যতবার কোলাঘাটে ব্রেকফাস্ট করেছি ততবার আমাদের চেনা একটা জায়গা থেকেই আমরা ব্রেকফাস্ট করতাম, কিন্তু আনফর্চুনেটলি এই সকালবেলা সেটা বন্ধ ছিল। তাই আমরা বাধ্য হয়ে তারামা হোটেল নামে একটা হোটেলে ঢুকলাম। সেখানে ডিম টোস্ট আর কচুরি অর্ডার করেছিলাম। সত্যি বলতে খাবার তেমন কিছুই না, এর থেকে অনেক ভালো ভালো হোটেল আরো ছিল। আর একটা জিনিস, বাইক রাইড করলে সকালের খাবারটা একটু বুঝেই খেতে হয়, বিশেষ করে কচুরি টাইপের জিনিস না খাওয়াই উচিত। এই সব জেনেও আমি সেই ভুলটাই করেছিলাম। তার ফলটা কি হয়েছিল সেটা আমি পরে বলছি। সংক্ষেপে বলতে গেলে তেল জাতীয় খাবারকে অ্যাভয়েড করাই উচিত। একদম হালকা খাবার, ডিম টোস্টটা ঠিক আছে, বাকি অন্য হালকা খাবার হলে সবচেয়ে ভালো, কেক জাতীয় জিনিস বা কিছু। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে বেরোতে আমাদের আরো 1 ঘন্টা লাগলো। তখন 8টা 10 বাজে আমরা কোলাঘাট থেকে রওনা দিলাম। রাস্তা সকালবেলা ফাঁকাই থাকাতে 9টার মধ্যে আমরা কিন্তু খড়গপুর পৌঁছে গেছিলাম। খড়গপুরের চার মাথার মোড়টা থেকে আমরা সোজা চলে গেছিলাম লোধাশুলির দিকে। ডান দিকে মেদিনীপুরের রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু লোধাশুলির রাস্তাটা বেশি ভাইরাল। সেখানে শালবনের যে রাস্তাটা সেটা দেখতে ভারী সুন্দর লাগে। খড়গপুরের পরেই কিন্তু এরকম কংক্রিটের রাস্তা শুরু হয়ে যায়। বড় বড় রাস্তায় ট্যাঙ্কার আর লাল মাটির ধুলো, আর চারদিকে শুধু শালবন, এরকম দৃশ্য কিন্তু বেশি দেখা যায়। দেখতে দেখতেই আমরা লোধাশুলি চলে এসেছিলাম। লোধাশুলির বড় ব্রিজটার নিচ থেকে ডান দিকে নিয়ে আমরা চলে গেলাম ঝাড়গ্রামের পথে। ঝাড়গ্রামের দিকে ঢুকতেই দৃশ্য পুরো চেঞ্জ হয়ে গেল। তারপর ছোট সিঙ্গেল লেনের রাস্তা শুরু হয়ে যায়। চারিদিকে বেশিরভাগই ক্ষেত, জঙ্গল, মাঝে মাঝে ছোট ছোট গ্রাম আসে। আবার মাঝে মাঝে কিছু কিছু সাইনবোর্ডও দেখা যায় যেখানে হাতি পারাপারের রাস্তার জন্য সতর্কতা দেওয়া রয়েছে। সব মিলিয়ে এখানে রাস্তার দৃশ্য দেখতে দেখতে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। তারপর দেখতে দেখতেই আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। ঝাড়গ্রামে কিন্তু খুবই জ্যাম হয় সকালবেলা। আর ঝাড়গ্রামের যে ফ্লাইওভারটা সেটা তো দেখে আমার পুরো বেলঘড়িয়ার রাস্তাই মনে হয়েছিল। তারপর আবার আমরা বেলপাহাড়ির দিকে চলতে থাকলাম। তখন মাথায় আসছিল যে বেলপাহাড়ির এই রাস্তাটাই কিন্তু সেই পরিচিত ভাইরাল শালবনের রাস্তাটা পড়ে। ইউটিউবে, ইনস্টাগ্রামে সেই জায়গাটা বেশিরভাগই দেখে থাকি। কিন্তু এই সময় যেহেতু পাতা ঝরার টাইম, অর্থাৎ পাতা একদম শুকিয়ে ব্রাউন হয়ে রয়েছে, তো পরিচিত যেই দৃশ্যগুলো আমরা সেই দেখি যে সবুজ জঙ্গল হয়ে থাকে, সেইটা কিন্তু দেখা যায় না। তাই সেই জায়গাটা যে কখন পার করে গেছি আমি নিজেও টের পাইনি। তখন বুঝলাম যে যেটা ইউটিউবে দেখি সেই সময়টা কিন্তু বর্ষার সময়, যখন গাছপালার পাতা একদম ভালোভাবে গজিয়ে থাকে, তখন দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছিলাম ম্যাপ দেখতে দেখতে, যেখানে একটা রাস্তা পড়বে বাঁদিকে কাকড়াঝোড়ের দিকে। সেই বাঁদিকে রাস্তাটা টার্ন নিয়ে আমরা দেখলাম রাস্তাটা আরো সরু হয়ে গেল। সাথে মাঝে মাঝেই খুবই খারাপ রাস্তা, আর রাস্তায় বেশিরভাগ জায়গায় কাজ হচ্ছে, রাস্তা হওয়ার কাজ। কিছু জায়গা খারাপ, আবার কিছু জায়গা গিয়ে একদম নতুন পিচ হয়েছে সেরকম রাস্তা। মনে মনে ভাবলাম ভোটের আগে এসছি, তাই জন্যই হয়তো একটু হলেও ভালো রাস্তা পাচ্ছি, না হলে যতদূর ডিস্টেন্স এরকম খারাপ রাস্তা যদি থাকে তাহলে পৌঁছাতে সত্যিই অনেকটা টাইম লেগে যাওয়ার কথা। আর এই রাস্তাটায় ঢোকার পরই দৃশ্য আরো পাল্টাতে থাকবে। এরপর থেকেই দূরে ছোট ছোট পাহাড় দেখা যায়, আর সাথে জঙ্গল আর জঙ্গল। সেই জঙ্গলে বেশিরভাগ সময় আপনার সামনেও কেউ নেই রাস্তায়, আর পিছনেও কেউ নেই রাস্তায়। কিছু দূর দূর গিয়ে গিয়ে কয়েকটা মাত্র মাটির বাড়ি দেখা যায়, সেখানে কয়েকজন গ্রামের বাসিন্দা। আর সাথে রাস্তার মোড়ে মাঝে মাঝেই ওখানকার ট্রাইবদের যারা যোদ্ধা ছিল তাদের মূর্তি বানানো রয়েছে, হাতে তীর ধনুক নিয়ে। সেই সময় আপনার ফিল হবে যে পশ্চিম বাংলার একদম প্রত্যন্ত ট্রাইব অঞ্চলে আপনি রয়েছেন। সাথে এটাও মনে পড়বে যে এক সময় এইসব অঞ্চলেই মাওবাদী নকশাল খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল। আজ ট্যুরিস্ট এখান থেকে যাতায়াত করছে, কিন্তু একটা সময় এরকমও ছিল এখানে কোনো ট্যুরিস্ট তো দূরের কথা,
নর্মাল জায়গার মানুষও যাতায়াত করতে খুব ভয় পেত, কিন্তু এখন আর সেই সব ভয় কিছুই নেই। এই সব কিছুই উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন আমলাশোল অঞ্চলে। বিরসা মুন্ডার নাম তো আপনারা সবাই শুনেছেন। একটা 3 মাথার মোড়ে তার একটা স্ট্যাচু দেখতে পারবেন। সেই মোড়টার থেকে বাঁদিকে ঘুরে গেলেই কিন্তু ঝাড়খণ্ড শুরু হয়ে যায়, আর আমাদের যেতে হবে সোজা। সোজা যেতে যেতেই কিন্তু কাকড়াঝোড় শুরু হয়ে যায়। কাকড়াঝোড় অঞ্চলে ঢুকতেই আপনি কিন্তু আশেপাশে দেখতে পাবেন এক এক করে কটেজ, বিভিন্ন কটেজ, হোমস্টের বোর্ড, হোর্ডিং টানানো রয়েছে। এখানে ঝিনুক কটেজ কিন্তু খুবই নামকরা। আমাদের যে কটেজটা বুক করা সেটা কিন্তু ঝিনুক ক্যাম্পের একদম আগেই। কটেজটার নাম ছিল জলতরি হোমস্টে। আমরা যখন এন্টার করলাম তখন বাজে 12টা 40। আমাদের যা প্রেডিকশন ছিল সেই অনুযায়ী আমরা ঠিক টাইমে ঢুকেছি। খড়গপুরের পর আমরা রাস্তায় প্রায় 5-6 বার দাঁড়িয়েছিলাম, ওই শুধুমাত্র কোমরটাকে একটু সোজা করার জন্য আর কি। এর মধ্যেই আমি বুঝতে পারছিলাম আমার পেটটা সেরকম সুবিধার লাগছে না। সকালে ব্রেকফাস্টে ভুলভাল খেয়ে নিয়ে আগেও আমার এরকম হয়েছে। আমি এটা লক্ষ্য করেছি, যদি বাইক চালাই তবেই কিন্তু সেইটা হয়, তবে চালানোর সময় হাওয়া দেয় তাই জন্য তেমন কিছু মনে হয় না, কিন্তু যখনই বাইক থেকে নামি তখনই বোঝা যায় যে প্রবলেমটা কোথায় হচ্ছে। হোমস্টেটা দূর থেকেই দেখতে সুন্দর। কথা কেন বললাম সেটা পরে বলছি। যথারীতি ফ্রেশ হয়ে নিয়ে ওষুধ খেয়ে আমরা লাঞ্চ করতে বসে পড়লাম। লাঞ্চে আমাদের ছিল মাছ ভাত, মাছের সাথে আরো অনেক কিছুই ছিল, তবে মাছের সাইজটা কিন্তু এখানে সব হোমস্টেতেই খুব বড়ই দেয়। এটা একটা ট্র্যাডিশনাল কম্পিটিশন হিসাবে চলে এখানে। তবে রান্না তেমন কিছুই না, মাছের ঝোল তো একদম জলের মতো। এখানে কোনো হোমস্টেতেই বাইরে খাওয়া পসিবল না, সব হোমস্টেতেই কিন্তু আপনাকে পার হেড পার ডে হিসাবে খাবার ইনক্লুড করেই বুক করতে হবে। খেয়ে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের পিছনের মাঠের দিকটায়। এই কটেজটার রিভিউ যদি বলি, আমি খুব একটা তেমন কিছু না। এখানে অনেক ভালো ভালো কটেজ আরও রয়েছে, যেমন ঝিনুক ক্যাম্প বা আরও যেসবগুলো রয়েছে সেগুলো ফার বেটার। কোজাগরি তো দোলের সময় বলে আমি মানে এইটা বাধ্য হয়েই আর কি বুক করেছিলাম, কারণ অন্য সব ক্যাম্পগুলোতে বুকিং হয়ে গেছিলো যেহেতু দোলের টাইম। তো এইটা বুক করে দেখলাম, এটা হচ্ছে জলতরি রিসর্ট। তো এখানে মানে যে স্ট্রাকচার, ঘরের স্ট্রাকচার থেকে ভিতরে সার্ভিস তেমন কিচ্ছু না। খাবার মোটামুটি ঠিক আছে, এখানে সব জায়গায় খাবার ভালোই করে। শহরের খাবার খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে এখানে এসে একবার খাবার খাওয়ার যে আনন্দ বা খাবারের যে অ্যাবজর্পশনটা সেটা অনেক ভালো, ওই সেই হিসাবে ঠিক আছে হাওয়া বদলের জন্য। বাকি অন্যান্য ক্যাম্পে একটা ভালো করে লন করা থাকে, সেখানে একটা সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করে রাখে সবার জন্য। এই ক্যাম্পে সেরকম কিছুই না, তবে রেট এখানে সবারই ওই 19-20। অন্যান্য ক্যাম্পে ওই 1500-1600 টাকা করে নেবে, এগুলো যথেষ্ট ঠিক আছে। এই ক্যাম্পে তুলনামূলক একটু কম, 200-250 টাকা কম, কিন্তু সেই অনুযায়ী সার্ভিস খুবই বাজে। আমরা যেটা ভুল করেছি তোমরা সেটা করো না। আমরা ভুলটা এটা করেছি হচ্ছে যে দোলের আগে এখানে অ্যাডভান্স করে আমি চলে এসেছি আর কি। তো দোলের টাইম বা পিক সিজন ছেড়ে যদি অন্য সময় আসো, তো সেই সময় কি করবে, আরও যত হোটেল আছে বা কটেজ আছে সেগুলোতে এসে আগে দেখে নেবে। দেখে যেটা মনে হবে কথা বলে যে হ্যাঁ ভালো বা অ্যাম্বিয়েন্স ঠিক আছে, সেইভাবেই তোমরা উঠবে। আগের থেকে ওই রেটিং দেখে, কারণ এই যে হোম কটেজটা বলছি এটা কিন্তু রেটিং খুবই ভালো গুগলে, কিন্তু রেটিং দেখেই আমি ফেঁসে গেছি। রেটিংয়ে এখানে বিশ্বাস করার মতন তেমন কিছু না। আর গুগলে বলতে গেলে খুব একটা বেশি কটেজ দেখাচ্ছে না, গুগলে 7-8টাই দেখায়, কিন্তু তার থেকে অনেক বেশি কটেজই আছে এখানে। তোমরা চাইলে ঘাটশিলা স্টেশনে নেমে সেখানে যে টোটো বা অটো ভাড়া করবে তাকেও বলবে, সেও ভালো কটেজ কিন্তু বুক করে দেবে। বাকি তেমন এখানে সাইট সিন যদি করতে যাও সেগুলো ঠিক আছে, বাট শুধু হাওয়া বদলের জন্য কয়েকজন মিলে বা কোনো গ্রুপ মিলে যদি আসো সবচেয়ে বেস্ট। যদি কাপেল বা একা তেমন আসো তেমন বোরিংই লাগবে যদি কটেজ ফাঁকা থাকে। আর ঘাটশিলায় ট্রেনের টাইমিংয়ের কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঠিক ঠিকানা নেই। এখন যা পরিস্থিতি, ট্রেন সকালের ট্রেন দুপুরে ছাড়ছে, দুপুরের ট্রেন বিকালে ছাড়ছে, কোনো ঠিক নেই। তো নিয়ারেস্ট স্টেশন শুধু যেহেতু ঘাটশিলা, তো এই প্রবলেমটা একটু হতে পারে। আমার মতে সবচেয়ে বেস্ট এখানে এক জায়গায় 2-3 দিন স্টে না করা। কাঁকড়াঝোড়ে যদি একদিন থাকো তো পরের দিন চলে যাও ঝিলিমিলি, বা তারপরের দিন চলে যাও এখান থেকে শিমলিপাল ঘুরে নিতে পারো বা কোথাও, সেখানে যদি স্টে করতে পারো খুব ভালো। বেলপাহাড়িতেও ভালো জায়গা রয়েছে, সো এটা বেস্ট থাকবে। আর সিজন যদি বলো, শীতকাল আর বর্ষাকাল, সেই দুটো সিজনে আমি বলবো আসতে। গরমটাকে পুরোই অ্যাভয়েড করো, গরমে মানে এখানে এসোই না আর কি, আমি এটাই বলবো। কারণ গরমে যা কষ্ট হবে সেটা মানে ঘুরে মনে হবে না যে কোনোভাবে লাভ হয়েছে। মানে লোকেশন যদি বলো, তো লোকেশন এইখানে মোটামুটি ঠিকঠাক আছে। ক্যাম্পিংয়ের জন্য তো ভালো, রাত্রিবেলা অ্যাম্বিয়েন্স ক্যাম্পিংয়ের জন্য ঠিকঠাক লাগবে।
এখানে হাতি 2-3 বছর আগেও খুব কমন নাকি দেখা যেত, চলে আসতো এখানেই হাতি। এখন ক্যাম্প আস্তে আস্তে হওয়াতে খুব একটা হাতি বা কিছু তাদের দেখা যায় না। তবে হ্যাঁ, শীতকালের দিকে ময়ূরটা কমন থাকে, ময়ূর দেখা কোনো ব্যাপার না। এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা, ইন্টারনেট তো দূরের কথা, ফোনেও ঠিকঠাক কথা শোনা যায় না। আর এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাই নেই, অন্যান্য বেশিরভাগ হোমস্টেতেই কিন্তু আপনি ওয়াইফাই পাবেন। বিকালবেলা নর্মাল স্ন্যাক্সের সাথে আপনারা যদি চান তাহলে আপনারা বারবিকিউও করতে পারেন, আর রাত্রিবেলা ডিনারে চিকেন রুটি বা চিকেন রাইসের অপশন থাকে। এখন বাজে রাত 9টা। এখানে কিন্তু কাঁপুনি দেওয়া ঠান্ডা। এখন দিনের বেলা এখানে পাখা চালিয়ে ঘরের মধ্যে থাকার মতন গরম, আর রাত্রির বেলা একদম কনকনে ঠান্ডা, কম্বল গায়ে দেওয়া। তো এই ফিলিংটা আমার মনে হয় এই 14-15 তারিখ অবধি মার্চের থাকবে। আজকে মার্চের 3 তারিখ। তো এই জিনিসটা কিন্তু নর্থ বেঙ্গলে গেলেও পাওয়া যায় না। নর্থ বেঙ্গলে একটা টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, সকাল হোক বিকাল হোক। এখানে বিভিন্ন ক্যাম্পে এখানকার যে ট্র্যাডিশনাল যে গান বাজনা সেরকম কিছু শুনতে পেলেন এতক্ষণ বাজছিল। রাত্রিবেলা এরকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু বড় বড় ক্যাম্পগুলোতে করা যায়। পরের দিন বিকালবেলা দোল থাকা সত্ত্বেও আমরা ভরসা করে একটু বেরিয়ে পড়লাম এদিক ওদিক যাবো বলে। সেই যে ঝাড়খণ্ডের দিকে রাস্তাটা চলে গেছে সেই দিকে আমরা ঢুকলাম, কিন্তু কিছুটা যেতেই আর সাহস হলো না। যতই যাচ্ছি ততই যেন গভীর জঙ্গল, ততই যেন আরো গা ছিমছিম করা রাস্তা। আর এখানে রাস্তায় আপনি দেশি মুরগিগুলো দেখে ভাববেন না যে আপনিও হোমস্টেতে বিকালে এই দেশি মুরগিই পাবেন। পুরুলিয়া আর এইসব জায়গার অঞ্চলের দেশি মুরগিগুলো আমাদের ওখানকার দেশি মুরগিগুলোর চেয়ে কিন্তু যথেষ্ট আলাদা। তবে আপনি যদি খেতে চান সেটা আলাদা পে করে আপনাকে অর্ডার করতে হবে। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরোলাম, তখন বাজে বেলা 12টা। যারা ট্রেনে আসবেন তাদের জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে ঘাটশিলা। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার জন্য 2-3টে ট্রেন আছে, আর ঘাটশিলা স্টেশনে নেমে অনেক অটো পাওয়া যায়। সেই অটোকে হোমস্টে বা কটেজের নাম বলে সেই অটো কিন্তু আপনাকে পৌঁছে দেবে। পুরো অটো বুক করলে হয়তো 600 কি 700 টাকা নেয়, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। প্রথম দিন কাকড়াঝোড় না গিয়ে একদিন ঘাটশিলায় থেকে তারপরের দিন কাকড়াঝোড়েও কিন্তু থাকা যায়। আমরা বাড়ি যাওয়ার পথে ঠিক করলাম যে ঝিলিমিলি হয়ে মুকুটমণিপুর হয়ে তারপর বাড়ি যাব। সেই মতো আমরা বেরিয়ে যেই রাস্তা ধরে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরেই কিছুটা যাওয়ার পর একটা রাস্তা বাঁদিকে ঝিলিমিলির পথে যায়। ঝিলিমিলি এখান থেকে 7.5 কিলোমিটার, কিন্তু বাঁদিকে ঘুরতেই রাস্তা যে এত সুন্দর হয়ে যাবে তা কিন্তু ভাবিনি। সেই যে বেলপাহাড়ির ভাইরাল রাস্তাটা আমি মিস করে গেছিলাম, এখানে এসে মনে হচ্ছে সেই রাস্তা তো বুঝি কিছুই না। পাহাড়ের মধ্যে থেকে একে বেঁকে ঢেউ খেলিয়ে চারিদিকে শুধু শালবন আর শালবন। প্রকৃতির সাথে রাস্তার সৌন্দর্য সব দেখে যেন মনে হচ্ছিল প্রতিটা জায়গায় দাঁড়িয়ে যেন একটা করে ছবি নিই। এই রাস্তায় ট্যুরিস্ট ছাড়া তেমন কেউই আসে না, কারণ রাস্তাটা পুরোপুরি পাহাড়ের মধ্যে থেকে গেছে। এখানে বসতি বলতে নেই। অনেক দূর যাওয়ার পর হয়তো একটা দুটো মানুষ আপনি দেখতে পাবেন, কিন্তু পুরো রাস্তাটা যা সৌন্দর্যে ভরা, বেলপাহাড়ির ওই রাস্তা এর কাছে কিছুই না। সেই মতো আমার গাড়ির স্পিড একদমই কমিয়ে দিলাম, শুধুমাত্র উপভোগ করতে করতে যাব বলে। রাস্তায়ও অনেকবার দাঁড়িয়ে ফটোশুট করতে করতে যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ঝিলিমিলি। ঝিলিমিলিতে কিন্তু খুব নামকরা একটা ড্যাম আছে, সেটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। ম্যাপ দেখে তালবেড়িয়া ড্যামের দিকে আমরা এগোতে থাকলাম। সরু রাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর সামনেই ড্যামে ওঠার রাস্তাটা পড়লো। ড্যামে ওঠার পর যা দেখতে পেলাম তা ঠিক এই রকম। এখানে ঠান্ডা হাওয়াটা কিন্তু খুবই মনোরম লাগছিল, যেন মনে হচ্ছিল এর পাড়েই বসে অনেকক্ষণ সময় কাটাই। এই ড্যামে কিন্তু বোটিংও হয়, তাই জন্য সবসময় কিন্তু এখানে টুরিস্টের আনাগোনা থাকে। এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা ভাবলাম মুকুটমণিপুর আর দরকার নেই, সে তো আগেও ঘুরেছি। তাই বেলা পড়ার আগে বাড়ি ঢুকবো বলে আমরা বেরিয়ে পড়লাম। বাড়ি যখন ঢুকেছিলাম তখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছিল। সেই সবের আর ক্লিপ নিইনি ভিডিও। এখন আমার ওয়াইফ পিছনে বসে ফোন থেকে করে দেয়। ইচ্ছা আছে ইন ফিউচার অ্যাকশন ক্যামেরা নেওয়ার। সবই হবে আপনাদের ভিডিও কতটা ভালো লাগাতে পারি তার উপর ডিপেন্ড করে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে আর ইনফরমেশন গুলো যদি সত্যি আপনাদের কাজে লাগে তাহলে একটা লাইক করে আর একটা কমেন্ট করে আমাকে পাশে থাকবেন। আজকে চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।